এখন কি বলি, মানে ব্রাজিল হেরেছে। দেখো, খুবই জঘন্য ফুটবল। এবং ম্যাচটা দেখার সময় আমার শুধুমাত্র মনে পড়ছে যে যদি টাইম মেশিনে চাপতে পারতাম, যদি সুযোগ আসতো, তাহলে ছোটবেলায় ফিরতে চাইতাম। সেই 98-এর ওয়ার্ল্ড কাপে ফিরতে চাইতাম, সেই 2002-এর ওয়ার্ল্ড কাপে ফিরতে চাইতাম, ইভেন সেই 2006-এর ওয়ার্ল্ড কাপ টিমটার কাছেও একবার ফিরতে চাইতাম। যে টিমটার কাছে চাইলে অনেক কিছু পাওয়া যেত, আর না চাইলে তার থেকেও অনেক বেশি কিছু পাওয়া যেত। সেই ব্রাজিলিয়ান ঘরানাটা কিন্তু 2010-এর পর থেকে লিটারেলি একটা ডাউনফল এসেছে। কিন্তু কোথাও ব্রাজিল এই নামটা, ওই হলুদ জার্সিটা যখন মাঠের মধ্যে থাকতো, তখন যারা ব্রাজিলকে ভালোবাসে বা যারা ব্রাজিলকে ভালোবাসে না, প্রত্যেকেরই মনের মধ্যে একটা জিনিস হতো যে আমরা সাম্বা ম্যাজিক দেখব। কিন্তু আলটিমেট সেই দেখাটা বহু বছর নেই। এবং যে ফিকে হয়ে যাওয়া সাম্বা ম্যাজিক দিনের পর দিন আমাদের চোখের সামনে এসেছে। কালকে মাঝরাত্রিরে যখন ম্যাচটা শেষ হলো, নরওয়ে, ইয়েস, যারা 28 বছর পর ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছে, সেই নরওয়ের কাছে আবারও 98-এর ওয়ার্ল্ড কাপের পর 2026-এর ওয়ার্ল্ড কাপে দেখা হতেই ব্রাজিল সেই একই রেজাল্ট 2-1 গোলে কিন্তু হারলো। এবং তারপর যেটা আমার মতো খুবই সাধারণ একজন ব্রাজিল ফ্যানের মনে হয়েছে, যে সাম্বা ম্যাজিক, টোটাল ফুটবল, স্কিল ফুটবল, যে ম্যাজিকের জন্য আমরা বসে থাকতাম ব্রাজিলের ওই হলুদ জার্সি পরা প্লেয়ারগুলোর পা থেকে দেখার জন্য, সেই ফুটবলটার একটা সলিল সমাধি ঘটে গেল। দেখো, অনেকেই হয়তো বলবে বা আমিও মানি যে ব্রাজিল নরওয়ের কাছে হেরেছে, ভালো হয়েছে। নরওয়ে যে ধরনের টিম, একদম শেষ মুহূর্তে ম্যাচের রেজাল্ট তৈরি হয়েছে, 2-1 গোলে ব্রাজিল হেরেছে, ভালো কথা। এরপর ব্রাজিল এটা জিতে গেলে কোনোভাবে, তাহলে ইংল্যান্ডের মুখোমুখি হতো, যারা কিন্তু নরওয়ের মতো নয়, যারা প্রথম থেকে ব্রাজিলের সমস্ত ভুল ভ্রান্তিকে পয়েন্ট করে নিয়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করত। চলো তারপরেও যদি এগিয়ে যেত, তারপর আর্জেন্টিনা, বা যদি পর্তুগালের মতো টিম, স্পেনের মতো টিম, ফ্রান্সের মতো টিম এই ব্রাজিল টিমের সামনে আসতো, তাহলে সেই 2014-র যে লজ্জা, সেই লজ্জা বোধহয় আবার ফিরে আসতো। তো একদিকে ভালো হয়েছে, সেই নির্লজ্জের মতো বেরিয়ে যাওয়ার থেকে কোথাও একটু হলেও ভালো স্কোর লাইনে বেরিয়ে যাওয়াটা ব্রাজিলের জন্য ভালোই হলো। এবং কোথাও এরপর আদতে আর কোনোদিনও ব্রাজিল টিমটা ফেভারিট হিসাবে ওয়ার্ল্ড কাপের মঞ্চে নামতে পারবে কিনা। কারণ একটা নেইমারের জন্য এতদিন ধরে ব্রাজিল কোথাও ফেভারিট না হয়েও ফেভারিটের একদম কাছাকাছি থাকার চেষ্টা করেছে। বা অন্ততপক্ষে একটা নামের জন্য মানুষের যে অ্যাটেনশন, মানুষের যে অ্যাট্রাকশন, সেটা জারি থেকেছে। এরপর ব্রাজিলের পোস্টার বয় কে? ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, ম্যাথিউস কুনহা, এরা ক্লাব লেভেলে বড় বড় প্লেয়ার। এরা যখন ব্রাজিলের হলুদ জার্সি পরে নামে, এদেরকে দেখলে মনে হয় যে হলুদ জার্সিটা রয়েছে, কিন্তু বোধহয় দেশটা সুইডেন। এই রকম যদি সিচুয়েশন হয় ধীরে ধীরে ব্রাজিল ফুটবলের, তাহলে আগামী দিনে, মানে অন্তত পক্ষে আমাদের যাদের এবার বয়সটা বাড়ছে, একটা নিউ জেনারেশন আসছে, তারা কি আর আদৌ ব্রাজিল টিমটাকে সাপোর্ট করবে? ইতিহাসের পাতা ধরে সেই পুরনো ঘিয়ের গন্ধ শুঁকতে শুঁকতে 5টা ওয়ার্ল্ড কাপ দেখে কি আর ব্রাজিলকে তারা ভালোবাসবে? নিউয়ার জেনারেশনের জন্য কে রয়েছে যে ব্রাজিলের সেই গ্লোরি, সেই হিস্ট্রি, সেই লিগাসি সেটাকে বইবে? প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু তার থেকেও বেশি ভাবার দরকার রয়েছে যে এই জায়গা থেকে উদ্ধার করবে কে। অনেকেই কার্লো অ্যাঞ্চেলত্তির কথা বারবার বলেছে, আমিও বলেছি, আমিও বিলিভ করি যে অ্যাঞ্চেলত্তির মধ্যে সেই ক্ষমতা রয়েছে ভালো কিছু করে দেখানোর। কিন্তু প্লেয়াররা ভাই, তাদের মধ্যে যদি মিনিমাম ডেডিকেশন না থাকে, তাদের মধ্যে যদি মিনিমাম প্যাশন না থাকে, তারা যদি প্রত্যেকে গা বাঁচিয়ে খেলে আর অল্প স্বল্পতেই চোট পেয়ে ম্যাচ থেকে ছিটকে বেরিয়ে চলে যায়, তাহলে আলটিমেট যে পারফরমেন্সটা সবাই চাইছে সেটা হবে কি করে? আমি যদি ইতিহাসের দিকে একবার ফিরে যাই, তাহলে 2002-এর ওয়ার্ল্ড কাপে রোনাল্ডো যখন আসছে, তার আগের 2 বছর রোনাল্ডোর কি গেছে, এটা আমরা যারা তখন ফুটবলকে ফলো করেছি আমরা জানি। লিটারেলি রোনাল্ডো ওয়াজ নো হোয়ার। এবং প্রায় অনেকেই মনে করেছিল যে রোনাল্ডোর কেরিয়ারটাই বোধহয় শেষ। ইন্টার মিলানের জার্সিতে, বার্সেলোনা থেকে ইন্টার মিলান গেছিল, তারপর তার সেই ওই হরিবল ইঞ্জুরি, এবং তারপর মনে করা হয়েছিল যে ঠিক আছে, উঠতি তারকা উঠেছিল, আবার শেষ। 98-এর ওয়ার্ল্ড কাপটাই রোনাল্ডোর জন্য ল্যান্ডমার্ক ওয়ার্ল্ড কাপ হয়ে থেকে যাবে, আর হয়তো রোনাল্ডোকে পাওয়া যাবে না। কিন্তু 2 বছরের একটা খরা কাটিয়ে রোনাল্ডো দেখিয়েছিল যে জাত প্লেয়ার কেমন হয়। আমি বা কার সাথে কার তুলনা করছি, মানে কোথায় কাশ্মীরি উল আর কোথায়
আমিই বোকা বা আমাদের মতো হাজারো হাজারো কোটি কোটি ব্রাজিল সমর্থকরাই বোকা। নরওয়ে অসাধারণ ফুটবল খেলেছে এবং আমি আমার আগের যে প্রিভিউ সেখানে বলেছিলাম যে নরওয়ের মতো টিম যারা ক্যাবিনেটে ভালো কিছু ঢোকাতে এসেছে এবং যাদের মধ্যে ভালো কিছু করার একটা খিদে রয়েছে এবং যেখানে হালান্ডের মতো এরকম একজন দুর্ধর্ষ স্ট্রাইকার রয়েছে, সেই টিমের অ্যাটাককে লুজলি নেওয়া যাবে না। মাঝমাঠে অত বল লস করা, মাঝমাঠে অত আনফোর্সড এরর করা, ডিফেন্সে এত বড় ল্যাকিং, দানিলোকে দেখে মনে হচ্ছে দৌড়তে পারবে না, জোর করে নামানো হয়েছে। পেছন থেকে যখন কেউ দম দিয়ে দিচ্ছে একটু করে দৌড়ে যাচ্ছে, আবার তারপর স্লো হয়ে যাচ্ছে। এই টিমের থেকে কি এক্সপেকটেশন ছিল যে বিশাল কিছু হবে? নরওয়ের মতো একটা ফিজিক্যাল টিম, টেকনিক্যালি স্ট্রং, স্পিড রয়েছে, পাওয়ার রয়েছে, তাদের ব্রাজিল এত ইজিলি হারিয়ে দেবে? এবং দেখো, আমি একটা প্রেডিকশনও করেছিলাম যে 2-1 একটা রেজাল্ট, কিন্তু আমি সেটা চেয়েছিলাম ব্রাজিলের জন্য হোক। ফাইনালি সেটা কিন্তু হয়েছে নরওয়ের জন্য। তো নরওয়ে জিতেছে, আমার খুব খারাপ লাগছে না, কারণ ব্রাজিলের এই শিক্ষাটা দরকার ছিল। এই ভিনিসিয়াস জুনিয়র, এই রাফিনহা, এদেরকে ক্লাব লেভেলে নিয়েই মাতামাতিটা ঠিক আছে, মানে এরা যখন রিয়েল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরে নামবে, চলো তখন তাদেরকে নিয়ে আমরা মাতামাতি করব। কিন্তু ব্রাজিল জার্সির জন্য এরা কতটা উপযুক্ত, প্রশ্ন কিন্তু ডেফিনেটলি থেকে যাচ্ছে। নরওয়ের সামনে এবার হচ্ছে ইংল্যান্ড। এবার নরওয়ের জন্য গুড উইশেস থাকলো, ভালো কিছু করুক। নরওয়ের জন্য কি সেমিফাইনাল অপেক্ষা করছে? তাহলে একটা রিমার্কেবল জার্নি হয়ে থাকবে যদি ইংল্যান্ডকে তারা হারাতে পারে, কারণ ইংল্যান্ডের টিমটাও দুর্ধর্ষ টিম রয়েছে। শেষ করব নেইমারের কথা দিয়ে। ব্রাজিল ফুটবলের ইতিহাসে সব থেকে দুর্ভাগা প্লেয়ারের নাম হচ্ছে নেইমার জুনিয়র। ইভেন আমি তার সাথে কাকার নামটাও জুড়তে চাই, তবু কাকা 2002-এর ওয়ার্ল্ড কাপে ছিল, 15-20 মিনিট হলেও একটা ম্যাচে সুযোগ পেয়েছিল, ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিল, তার কাছে একটা ওয়ার্ল্ড কাপের মেডেল রয়েছে। কিন্তু নেইমার জুনিয়র ব্রাজিল ফুটবল ইতিহাসের বোধহয় সব থেকে দুর্ভাগা প্লেয়ার আফটার জিকো অ্যান্ড সক্রেটিস, যাদের মধ্যে সব রকম পোটেন্সিয়াল ছিল বিশ্বকাপ জেতার, বিশ্বের সব থেকে বড় ফুটবলার হয়ে ওঠার, কিন্তু তারপরেও বিভিন্ন বাধা তাদের আটকে দিয়েছে। কোথাও একটা জেনারেশন শেষ হয়ে গেল, কোথাও একটা মুহূর্ত থমকে গেল, কোথাও একটা আমরা যারা প্রায় কিশোর বয়স থেকে বিভিন্ন প্লেয়ারকে দেখতে দেখতে বড় হয়ে গেলাম, চুল দাড়ি পাকতে শুরু করে দিল, তাদের জন্য নেইমারের এই শেষ ম্যাচ। আমি জানি না, আমি তো ব্রাজিলের কেউ নই, কিন্তু কেন নেইমারের চলে যাওয়া আমার চোখে জল আনলো, হয়তো প্রশ্ন থেকে যাচ্ছে। হয়তো ইমোশনাল নোটে এই ভিডিওটা শেষ করছি, কারণ ব্রাজিল মানেই ইমোশন, ব্রাজিল মানেই ভালোবাসার জায়গা। কেউ ট্রোল করতে পারে, কেউ প্যাঁক মারতে পারে, ডেফিনেটলি আজ হয়তো তাদের দিন। কিন্তু এটাও ঠিক কথা যে যে ছেলেগুলো সেই ছোটোর থেকে ব্রাজিলকে দেখতে দেখতে বড় হয়েছে, ফুটবলকে ভালোবেসেছে ব্রাজিলের জার্সিটাকে ধরেই, আজকে তাদের জন্য কোথাও একটা বোধহয় সত্যিই শোকের দিন, আজকে তাদের জন্য কোথাও একটা সত্যিই দুঃখের দিন। এই দিনটা শুধুমাত্র তাদের সাথেই শেয়ার করা যায় যারা সেই সময়টাতেই বড় হয়েছে। এখানেই ভিডিওটা শেষ করছি, এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই, হয়তো বলতে আমি আর পারবো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যেও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।